আসসালামু আলাইকুম, আমি জান্নাত অ্যান্ড সবার প্রথমে সবাইকে অনেক অনেক বেশি সরি যে আমি এত লেট করে সাথী গল্পটা আপলোড দিচ্ছি। কিছুদিন যাবৎ আমি আমার ফ্যামিলির সাথে অনেক বেশি এনজয় করছিলাম যে আমি সাথী গল্পের তৃতীয় পর্বটা দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা বলবো, যেটা হচ্ছে তোমরা যার যার সাথী গল্পের পার্ট 1 এবং 2 দেখোনি তারা এক্ষুনি গিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি সাথী নামের একটি প্লেলিস্ট করে রেখেছি, সেখানে তোমরা সাথী গল্পের পার্ট 1 এবং 2 পেয়ে যাবে। সো যারা যারা শুনোনি তারা 1-2 শুনে তারপর তৃতীয় পর্বটা দেখো, নয়তো তোমরা কিছুই বুঝবে না। যাই হোক, বেশি কথা বলে ফেললাম, শুরু করছি সাথী গল্পের তৃতীয় পর্ব। সবাই সবকিছু জানার পরে সিদ্ধান্ত নিল ভাবির পরিবার, আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই এক জায়গায় বসবে। সবাইকে ডাকলো, সবাই বসলো। তাদের সিদ্ধান্ত হলো আমি যতদিন বাপের বাড়িতে থাকবো ততদিন ভাবি তার বাপের বাড়িতে থাকবে। ভাবিকে তার মা বাবা নিয়ে গেল এবং আমার কাছে ক্ষমা চাইলো। আর একটা কথা, ভাইয়া সবার সামনে বারবার বলছিল যে ভাবিকে ডিভোর্স দিবে, যত টাকা কাবিন ছিল তাই দিবে, কিন্তু তার মা বাবা হাতে পায়ে ধরে আরেকটা সুযোগ চাচ্ছিল। বড় আমার কাছে অনেক কান্নাকাটি করে পায়ে ধরে ক্ষমা চাইলো, জীবনেও আর কোনোদিন এমন হবে না। আগের মতো সবকিছু ঠিক হলেও মন থেকে কোনো কিছুই মেনে নিতে পারছিলাম না, তারপরেও কিছু করার ছিল না। যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আরও বাবা নেই, আমাদের পজিশনের মেয়েদের অনেক কিছু মেনে নিয়ে বেঁচে থাকতে হয়। আমাদের পরিবার থেকে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে শেখানো হয় ছেলেরা অনেক কিছু করতে পারে, তারা ইচ্ছে করলেই বউ বাচ্চা রেখে অন্য মেয়েদের সাথে ফিজিক্যাল রিলেশনেও যেতে পারে। আর এই সব কিছু মেনে নিয়েই আমাদের মতো পরিবারের মেয়েদের সংসার নামক জেলখানায় বন্দী হয়ে থাকতে হয়। হ্যাঁ, এটাই নিয়ম, আমিও তার ব্যতিক্রম নই, তাই আমাকেও তার সব কিছু মেনে নিয়ে সংসার করতে হচ্ছিল। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমার প্রেগনেন্সির টাইমে 9 মাসে পা দিল। হঠাৎ একদিন প্রচণ্ড হাত পা ফুলে গেল আর আমি খুব মোটা হয়ে গিয়েছিলাম। 23-25 কেজি ওয়েট বেড়ে গিয়েছিল। 9 মাস 18 দিনের দিন হাত পা মুখ ফুলে ডাবল হয়ে যায়, প্রেশার বাড়ে, শ্বাসকষ্ট শুরু হয়। তখন সবাই মিলে হসপিটালে নেয়, ডাক্তার সব চেক আপ করে সিজারের কথা বলে। অতিরিক্ত প্রেশার বাড়ায় সিজার করতেও পারছিল না। 2 দিন হসপিটালে থাকার পরে অবশেষে 3 দিনের দিন আমার সিজার হয়। সেই দিন ছিল আমার লাইফের সবথেকে খুশির দিন। শুক্রবার ছিল সেই দিন, তাই ভাবছিলাম তখন হাজব্যান্ড পাশেই থাকবে, কিন্তু সারাদিনে তাকে দেখতে পাইনি। সিজার হয় বিকাল 3টার দিকে, রাতে আমাকে বেডে দেওয়া হয়। কন্যা সন্তানের মা হলাম। মেয়ের মুখ দেখে সব কষ্ট ভুলে যাই এত মাস ধরে এত কষ্ট করেছি সেই দিনগুলো। মনে হচ্ছে সুখের দিন ধরা দিয়েছে। হসপিটালে আসার পরে প্রথম দিন বর ছিল, তারপর আর তার মুখ দেখার সৌভাগ্য হয়নি। তার বাড়ির সবাই ছিল, শুধু তার অভাবটাই থেকে গিয়েছিল বুকের একপাশে। মা বাবা হওয়া যে এত সহজ নয় সেটা তাকে বোঝানোর জন্য আমি আগে থেকেই বলছি। আমার ডেলিভারি টাইমে আমি সবসময় তাকে পাশে চাই। সেও কথা দিয়েছিল পাশে থাকবে, বাট সে তার কথা রাখতে পারেনি। অনেক রাত হয়ে যায়, দরজা খোলার আওয়াজ পেলেই আমি ঘুরে তাকাই, এই বুঝি সে আসলো, এই বুঝি আমার মেয়েকে সে কোলে নিয়ে আদর করলো। না, আমার ধারণা শুধু ভুল। রাত প্রায় 12টা, সঠিক না, কারণ তখন আমার ফোন ছিল না আমার কাছে টাইম দেখার জন্য। মায়ের ফোনে কল আসলো, বড় ভাইয়া ফোন দিয়েছে। মা কথা বলতে বলতে বাহিরে যায়, আর রুমে আসে না। মাকে ডাকার জন্য শাশুড়ি যায়, সেও আর আসে না। কি আজব, যে যায় সে একবারই যায়, আর ফিরে আসে না। প্রায় 30 মিনিট পরে তারা আসে, দুইজনের চোখেই পানি। মহিলা মানুষ তো কিছু একটা লুকোতে চাচ্ছে, কিন্তু লুকোতে পারছে না। মা বলে তোর ভাইয়া রওনা দিয়েছে, সকালের ভিতরেই চলে আসবে। সকালবেলা ভাইয়া আসে, ছোট ভাই আসে, মেয়েকে খুব আদর করে। মেয়েকে কোলে নিয়ে বড় ভাই কেঁদে দেয়, জোরে জোরে কাঁদছে আর বলছে আমার ছোট মা এটা, আমি বেঁচে থাকতে আমার ছোট মাকে কোনো দিন কষ্ট পেতে দিব না। আমার হাত ধরে বলে তোকে সুখ দিতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করিস, মাফ করিস বোন। ভাইয়ের কান্না দেখে সবাই কাঁদে, আমিও কাঁদি। বারবার বলি কি হয়েছে ভাইয়া, আমাকে বলেন। আপনি আমাদের জন্য যা করেছেন তা কোনো ভাই করতে পারবে না। এভাবে সারাদিন যায়, আমি শুধু একজনকে খুঁজি, তার জন্য ছটপট করি, তবুও তাকে দেখতে পারছি না। তখন মাকে বলি, মা আপনার জামাই আসলো না কেন, তাকে ফোন দিয়ে আসতে বলেন। শাশুড়ি বলে
মেয়ে হয়েছে সেজন্য মনে হয় রাগ করেছে। বাসায় গেলে মেয়ের মুখ দেখলে দেখবা সব ঠিক হয়ে যাবে। আমি বলি, আমার মেয়ে তো হবে তা তো আগেই জানতো, তখন তো খুশি ছিল। আমার ভাই চিৎকার করে উঠে বলে, আর একবার তুই এই জানোয়ারের নাম মুখে নিবি না, তোকে আর এই জানোয়ারের কাছে দিব না। শাশুড়িকে বলে, আপনি চলে যান, আপনার বাড়ি থেকে যেন আর কেউ না আসে। আমার বোন আর আপনাদের বাড়ি যাবে না, কোনো সম্পর্ক নাই আর আপনাদের সাথে। আমি অবাক হয়ে যাই, কি আশ্চর্য, ভাইয়া হঠাৎ এরকম করছে কেন? ভাইয়া তো এমন ব্যবহার কারোর সাথে করে না, এখন কেন এরকম করছে? অবশেষে 2 দিন পরে আমি আমার মেয়ের বাবার খবর পাই। আমার ডেলিভারির দিন আমার বর আর ভাবিকে খুঁজে পাচ্ছে না কেউ। তার মানে সবাই বুঝতে পেরেছেন, হ্যাঁ, আমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে তারা নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। একটাবার চিন্তা করেনি বাচ্চাটার কথা, একটাবার মেয়েটার মুখ দেখে যেতে পারতো। মুখটা দেখলে ঠিক হয়ে যেতে পারতো না? মেয়েটা তো ওরই রক্তের, ঠিক কোথাও একটা টান পড়তো। আমি কেমন পাগলের মতো হয়ে যাই। মাত্র 2 দিন হলো এত বড় অপারেশন থেকে উঠলাম, তার আগেই এত বড় পেন কিভাবে মেনে নিব? এত নাম ডাক পরিবার সম্মান কারো কথাই ভাবলো না। শুনেছি মানুষ যখন পাপ করে তখন তার হিতাহিত জ্ঞানও থাকে না, সব জ্ঞান হারিয়ে যায়। তার বেলাতেও তাই হয়েছে। আর 10 জনের মতো তো তার জীবন নয়, সে একজন স্কুল শিক্ষক। এখন শিক্ষক মানে আর 10টা জীবন করার কারিগরি সে, আর 10টা ছেলে মেয়ের আইডল সে। বাট সে এইভাবে এইসব করবে, এটা ছিল আমার কল্পনার বাহিরে। এইসব সবকিছু ভাবতে ভাবতে আবার প্রেশার বেড়ে যায়, অসুস্থ হয়ে যায়। অক্সিজেন দেয় আমাকে।